দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়ের একটি প্রবাসী আয় বা রেমিটেন্স। বিদেশে শ্রম দিয়ে বাংলাদেশের প্রবাসীরা পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা, যা দেশের রিজার্ভ, বিনিয়োগ এবং সেই সাথে আমাদের গ্রামীণ জীবনযাত্রার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তবে হুন্ডি, দক্ষতার অভাব, সেই সাথে বিনিয়োগে অনীহা এবং ফিরতি শ্রমিকের পুনর্বাসন, এসব প্রশ্ন সামনে আসছে। আজ আমরা আলোচনা করব এই প্রবাসী আয়ের সম্ভাবনা কতটা এবং সেই সাথে এর সংকটটি কোথায়। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিও উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর সাইদ মুর্তজা আসিফ এহসান, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এরপরেই রয়েছেন এস.এম. রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই ডক্টর সাইদ মুর্তজা আসিফ এহসান আপনার কাছে আসতে চাই। তার আগে কিছু তথ্য নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2024-25 অর্থ বছরের শুরুতে প্রবাসী আয় কিছুটা বেড়ে 28 থেকে 30 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের রিজার্ভ ও মুদ্রার স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে। সেই সাথে আমরা জানি দেশের মোট বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই রেমিটেন্স, যা জিডিপি 6 থেকে 7% পর্যন্ত ভূমিকা রাখে। প্রশ্ন হচ্ছে দেশের এই যে রেমিটেন্সের যে ব্যবহার বা বর্তমানে প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে আসলে কোন কোন খাতে সবচেয়ে বেশি অবদান রাখছে, আমরা এই যে বিষয়গুলো জানি এর বাইরে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা যদি প্রবাসী আয়ের এই খাতটার কথা চিন্তা করি এবং আমরা যদি দেখি যে এটার সরাসরি যে প্রভাবটা, অবশ্যই আপনি যেটা বলেছেন ব্যালেন্স অফ পেমেন্ট, এবং এই ব্যালেন্স অফ পেমেন্টের যে মেজর একটা পার্ট হুইচ ইজ আমাদের এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এটা আমাদের গত 2024 অর্থ বছর পর্যন্ত এটা ছিল 6 বিলিয়ন ডলারের একটা ঘাটতি, যেটা এবছর এসে 2025 অর্থ বছরে এটা এসে এখন 0.5 বিলিয়ন ডলারের কমে চলে এসছে আর কি আমাদের এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা আছে। তো এটার সরাসরি ইম্প্যাক্ট যদি আমরা বলি, সরাসরি প্রভাব যদি আমরা বলি, অবশ্যই মুদ্রা বাজার, আমাদের যে বৈদেশিক মুদ্রা বাজার, এটা কিন্তু এখন দেখবেন যে আমাদের মুদ্রা বাজারে আগে যে পার্থক্যটা ছিল যে ব্যাংক রেট এটা ছিল 122 টাকার মতো, বাট আমাদের কার্ড মার্কেট বা বাইরে যে বাজারে বিক্রি হতো সেখানে কিন্তু 127-28 টাকাই ছিল। বাট আজকে সকালে আমি কথা বলে দেখলাম যে এটা কিন্তু অলরেডি 124 টাকায় চলে এসছে বাইরের বাজারে। জি জি। তো এই পার্থক্যটা কিন্তু কমে গিয়েছে। সো আমরা যদি এই পার্থক্যটার কথা চিন্তা করি, এবং যেটা আপনি একটা বলেছেন আমাদের প্রবাসী আয়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে হুন্ডি। এই হুন্ডিটা কেন হয়? হুন্ডিটা হয় বিশেষ করে এই পার্থক্যটা যখন বেশি থাকে তখন, কারণ ব্যাংক রেট যেটা সেটা তো অনেক কমে দিচ্ছে, আর আমি যদি বাইরে কেউ মানে আমি যদি বাইরের কোনো একটা দেশে, ধরেন সৌদি আরবে কাজ করছি, আমি চাইবো আমার পরিবার যাতে আরো বেশি করে টাকাটা পায়। এটা কিন্তু আপনি বলতে পারেন যে হ্যাঁ দেশপ্রেমের জন্য তারা পাঠাবে, বাট তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরিবার যাতে বেশি টাকা পায়। সো এই পার্থক্য যখন কমে যায় তখন কিন্তু এই হুন্ডির যে প্রভাবটা এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি কমে যাবে। মানে হুন্ডিটা একটু কম হবে আসলে। তো এটা একটা প্রভাব আমরা দেখতে পারি সামনে, যে আমাদের এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার 50%-এর মতো, অলমোস্ট 49% আসলে হুন্ডি থেকে আসে। বাট এটা আস্তে আস্তে আমরা দেখব যে এই নাম্বারটা কমে ফর্মাল সেক্টর যেটা, এখানে হুন্ডির আপনার এই যে সরাসরি যে আনুষ্ঠানিক যে সেক্টরগুলো আছে এগুলোতে আপনার বৈদেশিক মুদ্রা আসাটা বেড়ে যাবে। সো এটা একটা প্রভাব আমরা সামনে দেখতে পারি। আরেকটা প্রভাব আমরা দেখব যে এই আপনার বৈদেশিক মুদ্রা যে পরিবারগুলো পাচ্ছে, আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশের মাইগ্রেন্টরা কোথায় বেশি যায়, সব থেকে বেশি যায় কিন্তু এই গালফ কোঅপারেশন কান্ট্রিজ যেগুলো, সেগুলোতে, যেমন সৌদি আরব আছে, রাইট, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। তো এখন এই সব দেশে যেই মানুষজন যায় তাদের কিন্তু পরিবার আসলে অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল না। সো এসব পরিবারের যদি তারা 100 টাকা পায় তাহলে তারা কিন্তু 70 টাকা খরচ করে বিভিন্ন ধরনের খাবার অথবা খাবার না এই ধরনের জিনিসপত্র কেনার জন্য।
সো এটাকে আমরা অর্থনীতিতে বলি মাল্টিপ্লায়ার ইফেক্ট, বা একটা মানে কয়েক গুণ আমাদের অর্থনীতিতে এটা প্রভাব রাখে। সাধারণত আমরা বলি যে যদি তার কনজাম্পশন রেটটা হয় 0.6%, তাহলে মাল্টিপ্লায়ার হবে অ্যাবাউট আপনার 2.5। তো টাকা যদি বাইরে থেকে আসে বা $1 যদি বাইরে থেকে আসে, তাহলে আমাদের অর্থনীতিতে এটার প্রভাব পড়বে $2.5 মতো। সো এদিক থেকে দেখলে আমরা কিন্তু এই তারা যে খাবারটা কিনবে, তারা যে কৃষি খাতে তারা বিনিয়োগ করবে, তারা যে ছোটখাটো একটা দোকান করবে, এই সবগুলোই কিন্তু আপনার অর্থনীতিতে একটা প্রভাব রাখবে। এখান থেকে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, অনেক বেশি মানুষ এখানে কাজ করবে, তাদের কনজাম্পশনের জন্য আবার আরও অনেক বেশি মানুষ কাজে নিয়োজিত হবে। সো আমরা যদি এইটা চিন্তা করি, তাহলে বেশ কিছু সাম্প্রতিক গবেষণা বলছে যে এই প্রভাবটা 2.5% থেকে 4% পর্যন্ত এই ধরনের $1 4 গুণ একটা প্রভাব রাখতে পারে আমাদের অর্থনীতিতে। সো এই ধরনের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারি সামনে, যখন আমাদের আপনার কথা প্রসঙ্গে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রবাসী আয় প্রায় 65 থেকে 70% খরচ হয় পরিবারের ভোগ্যপণ্য ও সেবার পেছনে, যেমনটি আপনি বলছিলেন, কিন্তু বিনিয়োগের ব্যবহৃত হয় খুব অল্প পরিমাণ অংশ। তো সেই ক্ষেত্রে প্রবাসী আয়ের এত বড় অংশ যে ভোগ ব্যয় চলে যাচ্ছে, এই প্রবণতা কি দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য উদ্বেগের বিষয় কিনা, এই বিষয়টি একটু আমরা ক্লিয়ারলি জানতে চাইবো। সেই সাথে এই অর্থ কিভাবে উৎপাদনশীল খাতে আসলে আনয়ন করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করি। তারা যে ভোগ্যপণ্যে খরচ করছে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ ওই যে বললাম যে তারা যেই ধরনের অর্থনৈতিক সেক্টরে তারা বিলং করে, সো এই ধরনের আপনার পরিবার থেকে তাদের আসলে খাবার খরচ মেটানোর জন্যই কিন্তু সব থেকে বেশি অংশ খরচ হয়। একটা মানুষের যখন অর্থনৈতিক উন্নতি হয়, তার কিন্তু এই প্রপোর্শনটা, এই পার্সেন্টেজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো যদি এই কনজাম্পশনের কথাই আমরা বলি, কনজাম্পশনটা বড় অংশ প্রবাসী আয়ের খরচ হওয়াটা এটা খারাপ কিছু না, এটা আমার প্রথম উত্তর। আরেকটা প্রশ্ন যেটা আপনি বলেছেন যে এই ইনভেস্টমেন্টের পেছনে অনেক কম প্রপোর্শন বা পার্সেন্টেজ শতাংশ খরচ হচ্ছে, এই যে কম শতাংশ খরচ হচ্ছে তারও কিন্তু একটা খুব লং টার্ম ইম্প্যাক্ট আছে। সেটা কিভাবে? আমরা যদি চিন্তা করি যে এই পরিবারগুলো কিন্তু আপনার একেবারে কোনো একটা ধরেন স্কোয়ার ফার্মায় তারা ইনভেস্ট করবে না, বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা ইনভেস্ট করবে না। তারা ইনভেস্ট করবে কিসে? একটা হয়তো মুদির দোকান দেবে, বা একটা হয়তো তারা পোলট্রি ফার্ম দেবে। সো এই ধরনের যে বিনিয়োগগুলো, এই বিনিয়োগগুলো কিন্তু তাদের একটা টেকসই যে অর্থনৈতিক যে নিশ্চয়তা, এটা কিন্তু সেটা এনশিওর করতে পারবে। এবং এই সব থেকে যে রিটার্নগুলো আসবে, এই রিটার্নগুলো কিন্তু তারা হয়তো তাদের বাচ্চাদেরকে আগে যে স্কুলে পাঠাতো, সেই স্কুলে থেকে তাদের হয়তো আরেকটু বেটার স্কুলে পাঠাতে পারবে, এবং সেই বেটার স্কুলে তারা আরো ভালো শিক্ষা তারা গ্রহণ করতে পারবে, এবং সেগুলোই কিন্তু 20 বছর পরে বাচ্চাটা যখন চাকরির বাজারে যাবে, তখন কিন্তু সে আরো বেশি প্রোডাক্টিভ হবে। কিন্তু এই বিনিয়োগের প্রবণতাটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এই বিনিয়োগটা যদি আমরা দেখি যে কোন খাতে বিনিয়োগগুলো হচ্ছে, বেশিরভাগই কিন্তু এসএমই সেক্টরে বা স্মল অ্যান্ড মাইক্রো যে এন্টারপ্রাইজগুলো, এগুলোতে কিন্তু এগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে। এটাকে যদি আমাদের বাড়াতে হয়, তাহলে এখানে এনাফ ইনসেন্টিভ দরকার। যেমন আমি একটা বলতে পারি যে বাংলাদেশের সরকারের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আছে অনেকগুলো। সো এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো যদি আরেকটু শক্তিশালী করা যায়, তাহলে কিন্তু তারা তাদের যে ভোগ্যপণ্যের খরচটা, এটা একটু কমে যাবে, এবং এই প্রবাসী আয়ের একটা বড় অংশ যায় স্বাস্থ্য খাতে। সো আমাদের দেশের যদি আমরা স্বাস্থ্যের যে একেবারে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো, এগুলো যদি আমরা মেটাতে পারি, তাহলে ওই খাতের যে খরচগুলো পরিবারের, ওগুলো কমে যাবে, এবং সেই খাতের খরচগুলোই কিন্তু আলটিমেটলি তারা বিনিয়োগে নিয়ে আসতে পারবে। আপনাকে ধন্যবাদ জনাব আসিফ আহসান। আমি এই পর্যায়ে যেতে চাই এস এম রাশিদুল ইসলাম আপনার কাছে। আমরা জানি যে এবারের 2025-26 অর্থ বছরে প্রবাসীদের জন্য আলাদা করে বেশ কিছু বরাদ্দ রাখা হয়েছে। জানতে চাইবো এই বরাদ্দগুলো কি, আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সাথে এই বরাদ্দ বা পদক্ষেপগুলো আসলে আমাদের এই রেমিটেন্সের জন্য কতটা সম্ভাবনার। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার প্রশ্নের আগে আমি যেহেতু আপনার আজকে যে টপিকস অর্থনীতিতে রেমিটেন্স বা প্রবাসী আয়ের ভূমিকা কি, দেখুন বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অর্থনীতির যে সূচকগুলো যদি বলি, সামষ্টিক অর্থনীতির সূচক যদি আপনি দেখেন, সবচেয়ে ভালো অবস্থা আছে কিন্তু রেমিটেন্স। এবং যে ফিনান্সিয়াল ইয়ারটি শেষ হলো
24-25 অর্থ বছর, সেখানে কিন্তু 30 বিলিয়ন ক্রস করেছে, মানে রেমিটেন্স আয় $30 বিলিয়ন উপরে। এবং এটার কারণেই কিন্তু আপনি জানেন যে 2024 সালে আগে যে একটি সরকারের পতন হলো, নতুন একটি সরকার আসলো। আগে যখন এই সরকার, যে সরকারটি পতন হয়েছে, সরকারের একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি একটা বড় কারণ ছিল কিন্তু ওই সময় সামষ্টিক অর্থনীতি একটা নাজুক অবস্থায় ছিল। বিশেষ করে আপনি যদি দেখেন যে রিজার্ভ পরিস্থিতি বেশ খারাপ অবস্থায় ছিল, এবং এই যে আপনারা যে আলোচনাটি করছিলেন যে ডলারের যে রেট সেটা, এবং সাধারণ একজন ছোট ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ী, তারা কিন্তু ডলার ক্রাইসিসের কারণে এলসি খুলতে পারছিল না। এরপরে দেখেন আমাদের যখন হচ্ছে এই যে আগের যে ফিসকাল ইয়ার, যেটি 24-25 অর্থ বছরের প্রথম যে মাসটি জুলাই মাসে রেমিটেন্স প্রবাহটা অতটা বেশি ছিল না, কিন্তু তারপর থেকে যখনই মানে একটু সরকার পরিবর্তন, আমি বলবো যে যেভাবেই হোক আমাদের প্রবাসীরা কিন্তু আগস্ট মাস থেকে রেমিটেন্স পাঠানোটা অনেক বাড়ালো। এবং এই যে রেমিটেন্স আসা বাড়ছে, এর সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে ডলার ক্রাইসিস, ওটা কিন্তু যেমন হচ্ছে দূরীভূত হয়েছে, পাশাপাশি রিজার্ভ পরিস্থিতি উন্নতি হয়েছে। এবং এই যে এখন দেখেন কিন্তু ডলারের যে দাম, এটা একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। আমি বলছি যে রেমিটেন্স আয়ের যে একটা বাংলাদেশের অর্থনীতি যে একটা ব্যাপক ভূমিকা, এটা বলার জন্য আমি উদাহরণটি দিলাম। আর আপনি যদি দেখেন যে এহসান ভাই হয়তো ওটি উনি বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের যে আমরা যে দারিদ্র্যের সাথে তো আমাদের একটা সংগ্রাম, এই দারিদ্র্যের সাথে সংগ্রামে রেমিটেন্স কিন্তু দারুণ ভূমিকা পালন করেছে। আপনি যে মানে ভৌগোলিকভাবে যদি দেখেন, যে ডিস্ট্রিক্টের বা যে এলাকার মানুষ হচ্ছে বেশি বাইরে থাকে, নোয়াখালী বা চাঁদপুর বা চিটাগাং, আপনি দেখবেন যে ওই অঞ্চলের কিন্তু আর্থিক মানে সক্ষমতাটা বেশি। এবং উত্তরাঞ্চল যদি বলেন, ওখানে কিন্তু রেমিটার মানে যারা দেশের বাইরে প্রবাসীদের সংখ্যা কম। মানে এটা আমি বলছি যে ওভারঅল আমাদের ইকোনমিতে একটা দারুণ ভূমিকা রাখছে। তা আপনি শুরু করেছিলেন যে এটা সংকট এবং সম্ভাবনা। আমি একজন দীর্ঘদিন সাংবাদিকতা মানে বিশেষ করে বিজনেস রিপোর্টিং করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই মানে এই প্রবাসী আয় বা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে একটা দারুণ সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাটাকে আমরা আসলে ওই অর্থে কাজে লাগাতে পারি নাই। আমাদের এখানে হয়তো সরকারগুলো যথার্থ সে নজর দেওয়া, মানে আপনি যদি দেখেন যে একটা দুইটা বড় সংকটের কথা একটু বলতে হয়। বাংলাদেশ থেকে একজন প্রবাসী, যদি গালফের দেশগুলোর কথাই বলি, সৌদি আরব বা কাতার, ইভেন মালয়েশিয়ার কথা যদি বলি, ওখানে যখন একজন শ্রমিক যাচ্ছে বাংলাদেশ থেকে, তার যে মানে মাইগ্রেন্ট কস্ট যেটি মানে অভিবাসন ব্যয়, সেটি কিন্তু নেপালের থেকে বেশি, শ্রীলঙ্কার থেকে বেশি, আপনার ভারতের থেকে অনেক বেশি। আবার কিন্তু উনি যখন যাওয়ার পরে কিন্তু ইনকাম কিন্তু কম করছে ওদের তুলনায়। এই জায়গাগুলোতে আমাদের সরকারের মনে হয়, আমরা যেহেতু নতুন বাংলাদেশের কথা বলছি, আপনি যে আপনার প্রশ্নের উত্তরে আসি যে প্রবাসীদের জন্য প্রতি বছর বাজেটেই এরকম কিছু বরাদ্দ রাখা হয়, কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়। কিন্তু দেখুন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এটা কিন্তু একটা বড় বিষয়। যেমন আমি বলি, আপনার আমাদের দেশ থেকে অদক্ষ শ্রমিকরাই বেশি যাচ্ছে, দক্ষ শ্রমিকের খুবই কম। এই যে মানে আপনি যে যদি একজন শ্রমিককে দক্ষ করে মানে তাকে এফিশিয়েন্ট করে পাঠান, সে কিন্তু অনেক বেশি বেতন পাবে। রাশিদুল ইসলাম, আপনার কথার প্রেক্ষিতেই যদি প্রশ্ন করি যে আমরা জানি যে বর্তমানে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে কর্মরত রয়েছে, সেখানে হচ্ছে 1 কোটির বেশি, 50 লাখ মতো, তাহলে 1.5 কোটির মতো হচ্ছে কর্মরত রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু দক্ষ কিন্তু বেশিরভাগই অদক্ষ এবং আধা দক্ষ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক শ্রমিক হয়তো অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে দেশের বাইরে যাচ্ছেন, সর্বসাকুল্য যা কিছু রয়েছে সবকিছু হয়তো কোথাও ঋণ করে বন্ধক রেখে তারা যাচ্ছেন, অনেকটা দেশে তাদের অবস্থানটা দাঁড়াচ্ছে সবকিছু হারিয়ে। অদক্ষতার জন্য অনেক শ্রমিককে ফিরতে আসতে হয় এবং দেশে এসে তার বেহাল অবস্থা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে এই দিকটা চিন্তা করে এই বাস্তবতায় অদক্ষ শ্রমিক পাঠানো আমাদের রেমিটেন্স আয় কতটা সীমাবদ্ধতা তৈরি করছে এবং সেই সাথে দক্ষতা উন্নয়নের জন্য সরকার বা প্রাইভেট সেক্টরগুলো কি ভূমিকা রাখতে পারে? জনাব রাশিদুল ইসলাম, আমি আপনার কাছে উত্তরটি জানতে আসবো, তার আগে ছোট একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমি আর যেতে চাচ্ছি রাশিদুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আমাদেরকে প্রশ্নের উত্তরটি জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমরা অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি, সেই জায়গায় মানে সরকারের এক ধরনের দায়বদ্ধতা বা এরকম একটি বলার চেষ্টা করেছিলেন। দেখুন, আমার কাছে আপনি জানেন যে বিএমইটি যেটি
বিএমইটির অধীনে কিন্তু বেশ কিছু কলেজ বা ট্রেনিং সেন্টার রয়েছে, কিন্তু আমি যতটুকু জানি এই বিএমইটির অধীনে যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে এগুলো আসলে যারা এখান থেকে পড়ালেখা করছে তারা কিন্তু ওইভাবে ট্রেন আপ হচ্ছে না, এফিশিয়েন্ট হচ্ছে না। হ্যাঁ, এবং তার যে সার্টিফিকেটগুলো কতটুকু কাজে লাগছে বাইরে সেটি একটু কিন্তু প্রশ্ন। এই জন্য আমার মনে হয় আমাদের যে সেটি একটি বিষয়, এই মানে ট্রেনিং সেন্টারগুলোকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে, যাতে ওখান থেকে যারা ট্রেন আপ হবে, যারা ওখান থেকে পড়ালেখা করবে, তাদের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা যেন সত্যিকার অর্থে ওই দেশগুলোতে কাজে লাগে। হ্যাঁ, তারা যেন অ্যাকসেপ্ট করে। আরেকটি বিষয় দেখুন, আমাদের যে শিক্ষা কারিকুলাম যেটি, সেখানেও আমার মনে হয় পরিবর্তন আনার দরকার। আমরা এটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই সময় যদি এটা না হয়, কারণ আপনি অর্থনীতিতে যদি সমৃদ্ধ একটা অর্থনীতি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু রাজনৈতিক যে কেওয়াজ, রাজনৈতিক যে জটিলতা, এটা কিন্তু আসলে সমাধান হবে না। আপনি যদি মানুষকে কর্মসংস্থান না দিতে পারেন, এটা আমরা সারাদিন যে আমরা সাংবাদিকতা করে আমরা দেখি যে নানা জায়গায় নানা কেওয়াজ দেখছি বা শুনছি, এগুলো আসলে রোধ করা সম্ভব না। এই জন্য আমার মনে হয় আমাদের যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতে হবে। মানে আমি বলছি যে আমাদের মানে আপনার হচ্ছে এসএসসি বা হচ্ছে মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা যেটা হোক না কেন, আমার মনে হয় একটা আলাদাভাবে এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর একটা মানে খুব সিরিয়াসলি জোর দিতে হবে। এবং কারণ আমাদের যে শ্রমিক পাঠানো হয় আসলে তাদের তো সার্টিফিকেটের চেয়ে তাদের দক্ষতার প্রয়োজন বেশি, তো সেই ক্ষেত্রে কারিগরি আলাদা করে কোনো ব্যবস্থা না, কারিগরি কিন্তু আলাদা আছে, এমন কোনো বাধ্যতামূলক আছে, কিন্তু করা ওইটার যায় কিন্তু কিনা? আসলে ওইটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। আমি বলছি যে এখানে সত্যিকার অর্থে তাদেরকে সত্যিকার অর্থে এফিশিয়েন্ট করতে হবে। না করলে তো আপনার বাইরে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওটা তো আসলে আলটিমেটলি আমরা ওইটার কোনো ভালো পজিটিভ কোনো ফল পাচ্ছি না। আরেকটা জিনিস আমার মনে হয়, দেখেন বাংলাদেশে আমি যেটা আগে আলোচনা করছিলাম, আপনি যেটি বলছিলেন যে অনেক শ্রমিক বাইরে গিয়ে আবার ফেরত আসতে হচ্ছে এবং একটা কষ্টকর জীবন লাইফ লিড করতে হচ্ছে, বা সে যে টাকা খরচ করে যাচ্ছে ওটা হয়তো 2 বছর 3 বছরেও অনেক সময় টাকা সে আর্ন করতে পারছে না। এটার কিন্তু একটা বড় কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে একজন শ্রমিক যখন সৌদি আরব যাচ্ছে, এবারে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা তার খরচ করতে হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু সরকারের আসলেই করণীয় আছে। সরকার যদি তার মনিটরিংটা জোরদার করতে পারে সত্যিকার অর্থে, যে আপনার মধ্যস্বত্বভোগী থাকবে না, তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা রোধ করা সম্ভব। আরেকটা জিনিস বলি যে আপনি জানেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক, সরকার এটা একটা ভালো কাজ করেছে। আমি এই জন্য বলবো যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যখন একজন অভিবাসনগামী শ্রমিক উনি যখন এখান থেকে লোনটা নিচ্ছেন, তখন কিন্তু ব্যাংক তার ওই যে ওটার ভিসার যে কাগজপত্র ডকুমেন্টসগুলো কিন্তু এটা আবার মানে ভেরিফাই করে। তো ওই ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু একটা সরকারের একটা প্রতিষ্ঠান কিন্তু লোন দেওয়ার কারণে ওটা ভেরিফাই করছে। এটা কিন্তু, এবং আপনি দেখবেন যে ভিসায় যাচ্ছে সে আসলে ওই ভিসায় যে কাজ পাচ্ছে না, মানে ওভারঅল। আমার মনে হয় আরেকটা জিনিস, মানে তথ্যের যে অবাধ প্রভাব, এটাও কিন্তু দিতে হবে। একজন শ্রমিক যে দেশের বাইরে যাচ্ছে তার কাছে কিন্তু ইনফরমেশনগুলো থাকতে হবে। এটাও মানে এইগুলো নিয়েও আমাদের মনে হয় এখন কাজ করার সময় এসছে। আপনাকে ধন্যবাদ রাশিদুল ইসলাম। আমি যেতে চাই জনাব আসিফ এহসান, আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে নিয়ে আসতে চাই, ছোট্ট পরিসরে জানতে চাইবো আসলে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমাদের কি কি নীতি নির্ধারণের পরিবর্তন আনা প্রয়োজন। যেমন আমরা একটু আগে বলছিলাম কারিগরি শিক্ষার উপরে, এমনটা কি হতে পারে যে কোনো শ্রমিক বাইরে বিদেশে যাওয়ার বিষয়টি যখন প্রসেসিং চলছে তখন তাকে বাধ্যতামূলক করা হচ্ছে 3 মাসের কিংবা 6 মাসের একটি ট্রেনিংয়ের, যেটা তাকে বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে, কিংবা ভিসায় কিন্তু উল্লেখ থাকে যে কি ধরনের কাজে সে যাচ্ছে, সেই কাজের উপর তাকে এক্সট্রা করে একটি ট্রেনিং করা হলো। এই বিষয়টি কিভাবে আমরা আসলে এই নীতি নির্ধারণ পরিবর্তন করতে পারি? জি, আমি এর আগে যে উত্তরটা দিলাম হুন্ডি সম্পর্কে, এটাও কিন্তু ওটারই একটা কারণ। সো আমাদের এখান থেকে যে শ্রমিকরা যাচ্ছেন, ওরা যদি তাদের যে কথা বলে তারা গিয়েছেন সেই কাজ যদি তারা না করেন, তাদের কিন্তু ভিসা নিয়ে একটা সমস্যা হয় এবং তারা তখন কিন্তু লিগালি কাজ করতে পারে না। তো যখন লিগালি কাজ করতে পারে না তখন তারা লিগাল ওয়েতে টাকাও পাঠাতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে অনেক শ্রমিককে ফেরত আসতে হয় অদক্ষতার কারণে। এসব কারণে তো এখন দক্ষতা বাড়ানোর জন্য আমার মনে হয় যে আমাদের টার্গেটেড ওয়েতে সরকারের এই ধরনের পরিকল্পনাগুলো করা উচিত। যেমন আমাদের যদি মধ্যপ্রাচ্যের কথা আমরা বলি, তাহলে অবশ্যই আমাদের অনেক বেশি স্কোপ কিন্তু আর ওখানে নাই, কারণ ওখানে অলরেডি আমরা অনেক বেশি মানুষ পাঠিয়েছি। আমার কাছে মনে হয় যে আমাদের দেশের অন্যান্য অনেক দেশ যেখানে হয়তো বয়স্ক মানুষজনের সংখ্যা বাড়ছে দিন দিন, এই সব দেশে নজর দেওয়া উচিত।
আমরা এই বিষয়টাতে একটু পরে আসবো। আমরা হুন্ডি নিয়ে একটু কথা বলতে চাই যে আমরা জানি যে হুন্ডি এবং অবৈধ পথে টাকা পাঠানোর প্রতি বছর প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলার হারায় বাংলাদেশ, যা বৈধ রেমিটেন্স প্রবাহে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে হুন্ডি চক্রে রেমিটেন্স হারানোর রোধে বর্তমান ব্যবস্থা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? আমি যদি একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক শ্রমিক যেখানে কাজ করছে, কাজের যে সময়টা বা যে দিনগুলো কর্মদিবস, সেই কর্মদিবসের মধ্যে সে টাকা ব্যাংকে গিয়ে টাকা পাঠানো তার জন্য সম্ভব হচ্ছে না। ছুটির দিনে ব্যাংকগুলো বন্ধ থাকে, কিংবা তাদের যে লিভিং স্পেসগুলো রয়েছে তার আশেপাশে ব্যাংক নিয়ে অনেকটা দূরে, যার কারণে অনেক সময় হুন্ডির প্রবণতা বেড়ে যায়। এই ক্ষেত্রে কি বাংলাদেশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব যে জায়গায় লেবার বা শ্রমিকদের লিভিং স্পেস তার আশেপাশে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ব্যাংক, বুথ কিংবা কোনো অ্যাপসের কোনো ব্যবস্থা করা সম্ভব বলে কিনা আপনি মনে করেন? জি, অবশ্যই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে এমবাসিগুলো আছে বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, কারণ ওখান থেকে হুন্ডির প্রবণতাটা বেশি হয় আমরা দেখেছি, তো এসব দেশে আসলে ডিস্টেন্স অনুযায়ী, মানে স্পেশালি আমরা যদি এগুলোকে ডিস্ট্রিবিউট করতে চাই যেখানে থেকে মানুষজন টাকা পাঠাতে পারবে, ইট উড বি ভেরি এক্সপেন্সিভ। তো ওইটা না করে আমার কাছে মনে হয় আপনি শেষ যে কথাটা বললেন যে অ্যাপ এবং ডিজিটাল সার্ভিস ইউজ করে যদি তারা এগুলো পাঠাতে পারে তাহলে কিন্তু হুন্ডির প্রবণতা কমবে। তো হুন্ডি কেন হয় আমরা যদি প্রথমে জিজ্ঞেস করি, সো হুন্ডি জেনারেলি হয় আমাদের অর্থনীতিতে আমরা বলি রেশনাল চয়েস থিওরি। মানুষকে আপনি জোর করে করানোর থেকে তার নিজের উদ্যোগে যেটা সে করবে সেটা সে সহজে করবে। তো এখন আমরা যদি হুন্ডির কথা বলি, মানুষ কেন এভাবে হুন্ডিতে টাকা পাঠায়? কারণ হুন্ডিতে তারা বেশি খরচ, মানে বেশি তার পরিবার বেশি টাকা পাচ্ছে। হয়তো $1 আমি যদি ব্যাংকের থ্রুতে পাঠাতাম, আমি হয়তো গভর্নমেন্ট যে ইনসেন্টিভটা এটা 2.5% এখন, সেটা সহ হয়তো আমি 122 টাকা পাঠালে হয়তো 123, 24, 25 টাকার মতো পেতাম। বাট আমি হুন্ডিতে পাঠালে হয়তো আমি 127-28 টাকা পাচ্ছি। এটা একটা কারণ, এই যে বড় গ্যাপটা। এবং আরেকটা কারণ হচ্ছে যে সহজতর মাধ্যমে আমি পাঠাতে পারি। আমি হুন্ডি যদি করতে চাই তাহলে আমি হয়তো একজনকে ফোন করে বলে দিলাম, সে হয়তো আমার বাসার পাশে থাকে, সে গিয়ে টাকাটা দিয়ে দিল। তো এই জিনিসটা কিন্তু আমাদের যে আনুষ্ঠানিক যে ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা কিন্তু তারা পারবে না। এটা একটা কম্পিট করার একটা ওয়ে হচ্ছে ডিজিটাল সার্ভিসগুলোকে যদি আরো স্ট্রেংথেন করা যায়। এখন আমরা যদি দেখেছি যে বিকাশে আমার আর দোকানে যেতে হয় না, আমার কোনো মানে এজেন্টের কাছে যেতে হয় না, আমি কিন্তু বাসার কমফোর্ট থেকেই আমি বিকাশে টাকা পাঠাতে পারি। যদি আমরা এই ধরনের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো ইমপ্রুভ করতে পারতাম তাহলে কিন্তু আমার মনে হয় হুন্ডি অটোমেটিক্যালি কমে যেত। আরেকটা কারণ আমি এখানে বলতে চাই, আমাদের 2021 পর্যন্ত, 2016 থেকে 2021 পর্যন্ত কেউ যদি ওয়ার্ল্ড ব্যাংকের এরকম একটা ইন্ডেক্স আছে যেখানে বলে যে প্রতি $1 পাঠাতে কত ডলার তাদের খরচ হিসেবে দিতে হয়। তো এই ইন্ডেক্সটায় 2016 থেকে 21 পর্যন্ত বাংলাদেশের এই খরচটা ছিল $3.25 মতো। 2022 পর থেকে এটা $9.4 চলে এসছে। এই খরচটার আসলে দুটো কম্পোনেন্ট থাকে, দুটো পার্ট থাকে। একটা হচ্ছে এই ট্রান্সফার ফি, আর একটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট, বা ফাইন্যান্সিয়াল মার্কেট না, আমি বলছি যে মুদ্রা বাজার, যেটা ডলার মার্কেট বা ফরেন কারেন্সি মার্কেট, এই মার্কেটের ভোলাটিলিটির যে যে বাড়া এবং কমা, এটার যে অনিশ্চয়তা, এটার একটা মার্জিন হিসেবে ব্যাংকরা একটা চার্জ করে। এই চার্জটা এখন 6%-এর মতো, আর ওই ট্রান্সফার ফি হচ্ছে 3.something% মতো। তো এই চার্জটা কেন করা হয়? এই চার্জটা কিন্তু করা হয় যখন মুদ্রা বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ থাকে। অস্থিতিশীল পরিবেশটা কিন্তু 2021 সালের পরে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু অনেক বেশি অস্থিতিশীল ছিল। কারণ আমরা বাজারের উপর আমাদের মুদ্রা বাজারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমাদের ডলার প্রাইস বেড়ে গেল, প্রথমে 91 থেকে $100, তারপরে $100 থেকে 110, 110 থেকে 122, এরকম করে কিন্তু এটা অনেক ভোলাটাইল একটা মার্কেট ছিল। এই মার্কেটের কারণে আমাদের যে ফর্মাল সেক্টরের যে ব্যাংকগুলো তাদের কাছ থেকে ফরেন কারেন্সি নিয়ে দেশে পাঠাতো, তারা একটা বড় ফরেন কারেন্সি আনসার্টেনটি চার্জ প্রিমিয়াম হিসেবে তারা নিত। এসব কারণে কিন্তু খরচটা অনেক বেশি ছিল। এখন যদি সরকার এটার দিকে নজর দিয়ে খরচটা একটু কমাতে পারে, তাহলে কিন্তু তাদের আর অত ইচ্ছা থাকবে না হুন্ডি করার, কারণ তারা অটোমেটিক্যালি তারা এটা ফর্মাল সেক্টরে, ফর্মাল যে চ্যানেলগুলো, এগুলো দিয়ে তারা পাঠাতে পারবে। শেষ আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, এটা হচ্ছে আমাদের যে দেশের মাইগ্রেন্টরা, প্রবাসীদেরকে যে আমরা বাইরে পাঠাচ্ছি,
তার আগে আমরা তো দক্ষতার কথা বললাম, বাট ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট থিং ইজ মিসিং। সেটা হচ্ছে আমরা যদি তাদেরকে পাঠানোর আগে তাদের একটা ওয়ার্কশপ বা একটা ট্রেনিং সেশনের মতো আমরা করতে পারি যে দেখেন আপনি তো দেশের বাইরে যাবেন, গিয়ে আজকে না হোক কালকে হোক আপনি 1-2 মাস পর থেকে আপনি টাকা পাঠানো শুরু করবেন। সো এই জায়গায় আপনি আপনার টাকা পাঠানোর জন্য যেতে পারেন এবং আপনার টাকা পাঠানোর জন্য সরকার এই সুবিধা দিচ্ছে। সো এটা যদি আমার জানানো হয় তাহলে কিন্তু ওদের আর বাইরে গিয়ে একটা অকুল পাথারে তারা পড়ে, বাইরে গিয়ে যে কিভাবে তারা পরিবারের কাছে টাকা পাঠাবে, তখন তারা হয়তো বন্ধু বান্ধব, তারা হয়তো তাদের আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে শুনে ওই হুন্ডিতে প্রবণতাটা বেড়ে যায়। আমরা যদি তাদের ইনফরমেশনগুলো, তাদের তথ্যগুলো আগে থেকে জানাতে পারি, তারা কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে ওখানে যাবে। আপনাকে ধন্যবাদ জনাব আসিফ এহসান। জনাব রাশিদুল ইসলাম, আপনার কাছে আরেকবার আসতে চাই। আপনি বলছিলেন যে আমরা যখন অদক্ষতার কথা আমরা যখন আসছি তখন অনেকগুলো নিশ্চয়তা এবং অনিশ্চয়তার কথা উঠে এসেছে। এদিক থেকে যদি বলা হয় যে শ্রমিকের অনেকটা অনিশ্চিত একটা কাজের জায়গা তৈরি হচ্ছে, অনেকে কাজ ভিসা অনুযায়ী কাজ পাচ্ছেন না, আবার ফেরত আসছেন, কিংবা দেখা যাচ্ছে সেখানে গিয়ে অনেক অনিরাপত্তার সম্মুখীন হচ্ছে। আমাদের দেশ থেকে সরকারিভাবে বা বেসরকারিভাবে এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কিভাবে কাজ করতে পারে বলে আপনি মনে করেন, বা নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিভাবে? না দেখুন, একজন শ্রমিক যখন দেশের বাইরে যাচ্ছে তখন তো বাংলাদেশের যে দূতাবাস ওখানে রয়েছে, আপনি কিছুক্ষণ আগে তথ্যের কথা বলছিলেন, ল্যাক অফ ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আসলে আমরা সঠিকভাবে কিভাবে পৌঁছাতে পারি? সেটা ওটা ইয়াসান ভাই যেটি বলছিল যে ইনফরমেশন, উনি যেমন একটা ওয়ার্কশপের কথা বলছিলেন, তো ওয়ার্কশপ দ্যাট মিনস কি, যে আপনি তাকে ইনফর্ম করা যে আপনি যে দেশের বাইরে যাচ্ছেন আপনার এইটা এই জিনিসগুলো মৌলিকভাবে অন্তত জানার রাখা দরকার, যে আপনি কিভাবে টাকা পাঠাবেন বা ওখানে গিয়ে কী ওই দেশের আইন কানুন কি, ওই দেশের অ্যাটলিস্ট আপনার ভাষার একটা জটিলতা থাকে, সেই মিনিমাম একটা কমিউনিকেশন করা, এই জিনিসগুলো তো জানানোর দরকার রয়েছে। এবং এইটা একেবারে আমার মনে হয় একজন শ্রমিক যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে শুরুতে অ্যাটলিস্ট তার একটা সময় নিয়ে এগুলো করার দরকার। আরেকটি যেটি আপনি বলছিলেন যে নিরাপত্তার যে বিষয়টি, সেটা তো যখন দেশের বাইরে চলে যাচ্ছে তখন তো সরকারের পক্ষ থেকে কি করার আছে, তখন হচ্ছে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ওই দেশে, এম্বাসি রয়েছে, তাদের তো ওখানে কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের যে এম্বাসিগুলো রয়েছে, আমরা অনেক অভিযোগ পাই, আমরা সাংবাদিক হিসাবেও যখন কোথাও গেছি এরকম শ্রমিকদের অবস্থা দেখার জন্য, তারা খুব আপনিও জানেন যে কমপ্লেইন করে যে আমাদের এম্বাসিগুলো থেকে তারা প্রপারলি সহযোগিতা পান না, বা তাদের এম্বাসিগুলোর দুয়ার তাদের জন্য একটু ওখানে যাওয়া, তাদের অ্যাক্সেসটার জন্য অনেক সময় তারা কঠিন। কারণ এই শ্রমিক যারা যাচ্ছে তারা দেখুন, তারা তো ওইভাবে কিন্তু প্রপার ট্রেন, আমরা যেটি কথা বলছি যে একটা গ্রাম থেকে, আমি এমনও শ্রমিক দেখেছি যে যিনি গ্রাম থেকে একদম ডিরেক্ট ঢাকায় আসছেন, এসে চলে যাচ্ছেন দেশের বাইরে, উনি ঢাকাতেও কখনো আসেননি এরকম। আমি বলছি দ্যাট মানে একটা দেশের বাইরে গিয়ে কীভাবে তার লাইফ লিড করবে, একটা প্রতিষ্ঠানে কীভাবে চাকরি করবে, এই যে ওভারঅল একটা ওরিয়েন্টেশন, এটা আসলে তার একেবারেই নাই। সো আমার মনে হয় আমাদের এম্বাসিগুলোতে এই জায়গাগুলোতে নিবিড়ভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। আরেকটা জিনিস দেখুন যে আমার মনে হয় যে এই যে অদক্ষ আনস্কিলড শ্রমিক, যেটি ইয়াসান ভাই একটু বলছিলেন যে ওইটাই উনি ভালো বলছেন, যে আমাদের যে গালফের যে দেশগুলো, ওখানে তো আসলে অনেক শ্রমিক অলরেডি আমরা পাঠিয়েছি, ওই জায়গাগুলোতে কিন্তু এখন আর ওরকম অপরচুনিটি খুব বেশি যে আছে এমন না। এই জন্য আমাদের হচ্ছে এই যে বিদেশি শ্রমবাজারে কিন্তু আপনার হচ্ছে অন্য দেশগুলোতে মানে যেতে হবে। অন্য দেশগুলোতে যেমন আপনি যদি জাপানের কথাই বলেন, আপনি জানেন যে আমাদের গত মে মাসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপানে গিয়েছিলেন এবং ওখানে 1 লাখ শ্রমিক, ওনারা বলেছেন যে 1 লাখ শ্রমিক আগামী 5 বছরে নিবে বাংলাদেশ থেকে। কিন্তু ওখানে কিন্তু অনেকগুলো শর্ত আছে, ট্রেন মানে এফিশিয়েন্ট শ্রমিক হতে হবে, তাদেরকে জাপানের ল্যাঙ্গুয়েজটাও জানতে হবে। এই শর্তগুলো কিন্তু আমাদের দেশের জন্য অনেকটা সম্ভাবনার, হ্যাঁ সম্ভাবনার। এখন আপনি যদি জাপানি ল্যাঙ্গুয়েজ জেনে ট্রেন আপ হয়ে যদি আপনি যান, আপনি তো আসলে অনেক তো এটা মানে এই যে সরকার যেটা অপরচুনিটি পেয়েছে, আমি বলবো সরকারকে এই যে অফারটা দেওয়া হচ্ছে, এবং সরকার কিন্তু এগ্রিমেন্টও করেছে, আপনি জানেন, এই জায়গা কিন্তু এখন সরকারের দায়িত্ব যে কিভাবে এটা কাজ করছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ রাশিদুল ইসলাম। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথায় যাবেন না, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আলোচনায় ফিরবো। এই পর্যায়ে আমি জনাব আসিফ এহসান আপনার কাছে আরও একবার আসতে চাই। আপনার কাছে যে বিষয়টি আসলে প্রশ্ন করতে চাই, একটু আগে আমাদের রাশিদুল ইসলাম বলছিলেন যে আপনিও বলছিলেন যে মিডল ইস্টের জায়গাটা, মার্কেট অনেকটা ছোট হয়ে আসছে, এবার সময় এসেছে হয়তো অন্য দেশের দিকে চিন্তা করার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল ইস্টে তারাই যাচ্ছেন যারা আসলে অতপ্রত গ্রাম থেকে উঠে আসছেন, অত বেশি দক্ষ বা শিক্ষিত নয়। সেই ক্ষেত্রে অন্যান্য দেশের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে তো শিক্ষার একটি বিষয় থাকে, দক্ষতার বিষয় থাকতে পারে, এবং সেই সাথে হচ্ছে ভাষাগত একটি বিষয়, বিশেষ করে ইংলিশ ভাষাটা দক্ষতার অভাব রয়েছে। সেখানে চাইলেও তো অনেকটা অসম্ভব আমাদের জন্য। অসম্ভব বলে আসলে কিছু নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব, যুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, কাতার, এগুলো এইসব শ্রম বাজারে আমাদের বেশ পদচারণা হয়েছে। এখন নতুন করে সম্ভাবনাময় বাজার হিসেবে আমরা জাপান এবং দক্ষিণ কোরিয়া, ইউরোপ উঠে আসছে। এই কিছুদিন আগে এটি নিয়ে আলোচনাও হয়েছে, আমরা সেটি জানি। প্রশ্ন হচ্ছে নতুন শ্রম বাজারে প্রবেশে আমরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারি, কিংবা আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি এটা যথেষ্ট কিনা আমাদের জন্য? জি, আমার কাছে মনে হয় আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি অলরেডি এটা যথেষ্ট না অবশ্যই। কারণ আমাদের যদি আমরা চিন্তা করি যে নতুন বাজার কোনগুলো, আপনি যেমন বলেছেন জাপান, দক্ষিণ কোরিয়ার কথা, তো জাপান, দক্ষিণ কোরিয়ার কিন্তু একটা বড় শতাংশ অফ দ্য পপুলেশন, এনারা কিন্তু অলরেডি বয়স্ক হয়ে যাচ্ছেন। সো তাদের কাজ করার মতো লোকবল তাদের আর নাই। বাট ওই সব মার্কেটে যদি আমরা ট্যাপ ইন করতে চাই, তাহলে কিন্তু আমাদের দক্ষতাটা অনেক বেশি দরকার। বাট দক্ষতা তখনই আসবে যখন আমি মানুষকে বোঝাতে পারবো যে দেখেন, আপনি যদি মধ্যপ্রাচ্যে যান, তাহলে আপনি হয়তো যে টাকার বেতন পেতেন প্রতি মাসে, আপনি এখন 4 থেকে 5 গুণ বেতন পাবেন। তখন হয়তো সেই মানে তার ইনসেন্টিভটা আসবে যে না, আমি হয়তো ওখানে গেলে আরও অনেক বেশি টাকা আমি দেশে পাঠাতে পারবো। কিন্তু তারপরেও আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যেই সমাজের মানুষ আমরা মধ্যপ্রাচ্যে পাঠাই, সেই সমাজের মানুষ কিন্তু আমরা দক্ষিণ কোরিয়া আর জাপানে পাঠাতে পারবো না। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া এবং জাপান, এটা একটা মার্কেট হতে পারে আমাদের কিছু সেক্টর অফ প্রফেশনের জন্য, যেমন কেয়ার গিভার হতে পারে, হেলথ সেক্টর প্রোভাইডার হতে পারে। বাট এই ধরনের আরও অনেক মার্কেট কিন্তু আছে যেগুলো আসলে আমরা এক্সপ্লোর করি নাই এখনো, যেখানে হয়তো ল্যাঙ্গুয়েজও ব্যারিয়ার না। যেমন ইউরোপে, ওয়েস্টার্ন ইউরোপের অনেক কান্ট্রি থাকতে পারে, ইস্টার্ন ইউরোপেরও অনেক কান্ট্রি থাকতে পারে, যেই সব দেশে আসলে আমরা আমাদের এই জনসংখ্যাকেই পাঠাতে পারবো। বাট যে জায়গাতেই আমরা পাঠাই না কেন, আমাদের কিন্তু নিশ্চয়তা দিতে হবে যে তারা ওখানে গিয়ে কাজটা আসলে করতে পারে। আমাদের রাশেদ ভাই বলছিলেন একটু আগে যে গ্রাম থেকে অনেকে ঢাকায় না এসে সরাসরি ঢাকায় এসে জাস্ট এয়ারপোর্টে কিছুক্ষণ বসে সরাসরি চলে যান। এ ধরনের হলে সমস্যাটা যেটা, যে আমরা যেই মানুষটাকে পাঠাচ্ছি তার স্কিল সেটের ব্যাপারে কিন্তু আমাদের নিজেদেরই কোনো কনফিডেন্স নাই। তো তখন গিয়ে সে যখন ওইখানে গিয়ে সে যেই কাজের জন্য কমিটমেন্ট করে গিয়েছে ওটা যখন পারবে না, তখন কিন্তু আমাদের একটা ইমপ্রেশন খারাপ হবে। সো ওখান থেকে দেখা যাবে যে আমাদের পরে যারা ওই দেশে যেতে চায় তাদের জন্য একটা নেগেটিভ একটা পারসেপশন চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম ওইখানে গিয়ে সে যেই কাজটা করার কথা সেটা যে করতে পারছে না, সে তো লিগালি তখন ওখানে আর ওয়ার্কার না। তখন কিন্তু তার ওই ইনফর্মাল সেক্টর আবার চলে আসবে, সে আবার ওই ইনফর্মাল সেক্টরে হুন্ডি করেই তার টাকা পাঠাতে হবে। তারপরে আমরা যদি তার যেমন মধ্যপ্রাচ্যের কথা যদি বলি, পাসপোর্ট যদি রিনিউ করতে হয়, পাসপোর্ট তো ওখানে নিয়ে নেয়, তো পাসপোর্ট রিনিউ করতে হলে তখন তার 1 মাস আগে খুব সম্ভবত তার পাসপোর্টটা দেওয়া হয়। এই পাসপোর্টটা নিয়ে এসে এম্বাসিতে গিয়ে এম্বাসি দেখা যায় যে 1 মাসের মধ্যে তার রিনিউ করতে পারছে না, তখনও কিন্তু সে আবার ইনফর্মাল সেক্টরে চলে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের সরকারের এখানে অনেক বড় একটা নীতি নির্ধারণে পরিবর্তন করতে হবে। জনাব এহসান, আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে আরেকটু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আমাদের রাশিদুল ইসলাম উনি বলছিলেন যে জাপানের লোকবল পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে, দক্ষতার একটি বড় কারণ দেখানো হয়েছে যে দক্ষ লোকই তারা নিতে চান। এটি আমাদের কাছে কতটা সম্ভাবনা? কারণ আমরা দেখতে পেয়েছি যে অদক্ষ অনেক শ্রমিক যাওয়ার পরও ফিরে আসছেন, কিংবা আপনি বলছিলেন ইনফর্মাল ওয়েতে তারা চলে যাচ্ছেন। এটিকে এই যে দক্ষ এবং অদক্ষতার যে শর্ত সাপেক্ষ রয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য বা শ্রমিক ম্যান পাওয়ার পাঠানোর জন্য, আমাদের জন্য কি এটি সম্ভাবনার কি? এটা কিন্তু আমি বলবো আমাদের জন্য চ্যালেঞ্জ আবার সম্ভাবনা দুটোই। চ্যালেঞ্জ এই ক্ষেত্রে যে ওই যে বললাম, যেই ধরনের মাইগ্রেন্টদের আমরা মিডল ইস্টে পাঠাতে পারবো, একেবারে ওই ধরনের হয়তো তার খুব ছোট একটা অংশকে আমরা জাপানের জন্য প্রস্তুত করতে পারবো। বাট সম্ভাবনা এদিক থেকে যে আমরা যদি জনসংখ্যার
ফরমেশনটা দেখি, আমাদের দেশের কিন্তু একটা বড় অংশ মানুষ এখনো কর্মক্ষম মানুষ, অ্যাবাউট 60% মতো আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন। এবং আমরা যদি আরেকটা জিনিসের দিকে তাকাই, যে আমাদের নিট নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং যেই গ্রুপটা, এই গ্রুপের আপনার 15 থেকে 24 বছর বয়সের মধ্যে এই বড় একটা পপুলেশন আছে যারা এখনো কিছুতেই নাই। এই নিট পার্সেন্টেজটা আমাদের জন্য 30%-এর মতো। তো নিট আসলে কারা? যারা এই যে গ্রুপ এজ, আমাদের যে বয়সের ইয়েটা বললাম, বছরটা বললাম, যে 15 থেকে 24 বছর, এই অংশের মানুষজনকে কিন্তু আমরা খুব সহজে ট্রেন করতে পারি, বিকজ তারা তো তাদের সেই এবিলিটি আছে, তাদের সেই কাজ করার, তারা এখনো জব মার্কেটে পুরোপুরি ইনভলভ না, এবং তারা এডুকেশনেও নাই, তারা ট্রেনিংয়েও নাই। সো তাদেরকে আমরা যদি নিয়ে তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করিয়ে, এবং সেখান থেকে একটা গ্রুপকে আমরা যদি প্রথমে জাপানে একটা পাইলটের মতো করে পাঠাই, যে দেখি যে তারা কেমন করে ওখানে গিয়ে, তারপরে দেখা যাবে যে তারা যদি ওখানে সফল হয়, এই সফলতাটাই কিন্তু আরো অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে যে না, আমিও এরকম বসে না থেকে ওখানে যেতে পারি। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে এটা তো অন্য একটা, এর আগে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার সূত্র ধরে, যে আমরা যদি এই দক্ষতাটার কথা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু একটা বড় অংশের মানুষ এখন ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত, এবং তারা অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং করছে। তো তাদেরকে আমরা যদি আইটি ট্রেনিং দিয়ে জাপান অথবা সাউথ কোরিয়া অথবা এই ধরনের বাজারগুলো যেগুলো আছে, শ্রম বাজার, যেখানে সরকার হয়তো অলরেডি অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, তো এসব বাজারে যদি আমরা তাদেরকে অ্যালোকেট করে দিতে পারি, তাহলে আমার মনে হয় একটা বড় ধরনের রেমিটেন্স গ্রোথ আমরা সামনে দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ আসিফ হাসান। আমি রাশেদ ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখতে পাই, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম এবং বারবার বলছিলাম যে বাহির থেকে প্রবাসী অনেক আছে, যে ফেরত প্রবাসী, যারা গিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, সঠিক ইনফরমেশনের জন্য সঠিক কাজটি পান না, কিংবা গিয়ে সার্ভাইভ করতে পারছে না এরকম, এবং দেশে ফিরে অনেকটা নিঃস্ব অবস্থায় তাদের ফিরে আসতে হয়। সেই সাথে যারা প্রবাসী ছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত কাজ করেছেন, যখন তিনি ফেরত আসেন তখন তাদের পুনর্বাসনের একটা সঠিক ব্যবস্থা হয়তো আমাদের দেশে নেই, অনেকটা ঝুঁকির মুখে পড়ে যান। দুই দিক থেকে চিন্তা করলে যারা চলে গিয়েছিলেন এবং ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তারা যেমন বেকারত্বের সৃষ্টি হচ্ছে, এবং যখন কোনো প্রবাসী দীর্ঘ সময় কাটানোর পর ফিরে আসছেন, তখনও তার দেখা যাচ্ছে যে একেবারে নিঃস্ব অবস্থায় চারপাশটা তার কাছে আছে। তো সেই ক্ষেত্রে এই ফিরে আসা প্রবাসীদের জন্য দেশে কি ধরনের পুনর্বাসন বা উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, কিংবা এদেরকে কিভাবে উদ্যোক্তা হওয়ার বিষয়ে আমাদের দেশ সহযোগিতা করতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরের আগে জাস্ট আমি 1 মিনিটের সময় নিতে চাই। দেখুন, এখন খুব আমাদের চর্চিত বিষয় যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক আরোপ 50%, এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমার মনে হয় আমাদের এখন তো আলোচনা অনগোয়িং, কতটুকু সমাধান হবে এটা ঠিক জানি না। আমরা আশা করছি একটা ইতিবাচক একটা জায়গায় আমরা যেতে পারবো। এরপরেও কিন্তু একেবারে যে আগের অবস্থায় তো ফিরতে পারবো না। আমার মনে হয় আমাদের যে পাল্টা শুল্ক, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পরে যে শঙ্কার মধ্যে আমরা পড়েছি, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান বলেন বা আমাদের বিদেশি যে প্রবাসী বৈদেশিক কারেন্সি আয়ের যে এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। আমার মনে হয় এইটার একটা বিকল্প সমাধান একমাত্র দক্ষ শ্রমিক দেশের বাইরে পাঠানো। এটা যেমন হচ্ছে কর্মসংস্থানও হবে, আমাদের হচ্ছে বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো, এবং এটাকে আমার মনে হয় সরকার না শুধু, আমার মনে হয় সামগ্রিকভাবে সবাইকে এই জায়গায় নতুন করে ভাবতে হবে। আর আপনি যে প্রশ্নটি করেছিলেন, দেখুন এটা একটি বড় প্রশ্ন। কারণ হচ্ছে যখন একজন শ্রমিক, একটা হচ্ছে যে অদক্ষ শ্রমিকরা যখন খুব নিরাপদ হয়ে ফেরত আসছে, আরেকটা হলো দক্ষ শ্রমিক হয়তো তার চাকরি শেষে ফেরত আসছে। তো দুই জায়গাতেই আমাদের নজর দিতে হবে। দেখুন, আপনি জানেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা আমি বলছিলাম, ওই ব্যাংক কিন্তু হচ্ছে বিদেশ থেকে যে শ্রমিকরা যখন ফেরত আসে তাদের কর্মসংস্থানের জন্য, তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য বা কোনো একটা ছোটোখাটো উদ্যোক্তা হওয়ার জন্য একটা লোনের ব্যবস্থা কিন্তু আছে, এবং সেখান থেকে লোন দেওয়া হচ্ছে। আমার মনে হয় আপনি জানেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক একেবারে একটা ছোট ব্যাংক। সরকারের যেসব অন্য ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, অন্য ব্যাংকগুলো এবং হচ্ছে অন্য প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে বলবো যে শুধু প্রবাসীদের জন্য, বিদেশ ফেরত প্রবাসীদের জন্য এখানে এই যে লোনের লোন দিতে হবে, লোন এবং নানা জায়গা থেকে এক ধরনের ইনসেন্টিভ। আমি একদম উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই সব জায়গায় একটা ইনসেন্টিভ। আপনি মনে করেন যে বাংলাদেশে তো আপনি জানেন যে একজন উদ্যোক্তা হতে হলে একটা লাইসেন্সের দরকার, সেটা কিন্তু আসলে কঠিন।
অন্তত একজন প্রবাসী মানে বিদেশ ফেরত শ্রমিক সেজন্য সহজেই লাইসেন্সটি পেতে পারে, মানে এই ধরনের ইনসেনটিভ থাকতে হবে। আর আপনি জানেন যে যারা দক্ষ শ্রমিক এদের কিন্তু আমরা অন্য জায়গাতেও কাজে লাগাতে পারি, শুধু হচ্ছে আপনার তাদেরকে যে ব্যবসা বাণিজ্যে নিয়ে আসতে হবে এমন না। আপনি যদি দেখেন যে এই যে আমাদের যে মেট্রো রেল, আপনি জানেন যে মেট্রো রেলে কিন্তু যারা বিদেশ থেকে ফেরত আসছে এরকম শ্রমিকরাই কিন্তু কাজ করেছে এখানে, পদ্মা সেতু তো আমি জানি আর কি। এটা এই জন্য আমার মনে হয় যে আমাদের যেসব বড় বড় ইনফ্রাস্ট্রাকচার সেগুলো সেই জায়গাগুলোতে বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের কীভাবে কাজে লাগানো যায় সরকারের একটা পলিসি নেওয়ার দরকার। এবং আর আমি ওভারঅল বলবো যে তাদেরকে নানা জায়গায় ইনসেন্টিভ দিতে হবে, আপনার কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে যেখানে তাদেরকে ইনভলভ করা যায়। আপনাকে ধন্যবাদ রাশেদুল ইসলাম। আমি আরেকবার আসতে চাই আসিফ এহসান, আপনার কাছে ছোট্ট পরিসরে আমি জানতে চাইবো, আমাদের হাতে সময় একদম কম, সেটা হচ্ছে দেশে কিছু মাইগ্রেশন সার্ভিস চার্জ রয়েছে বা দালাল নির্ভরতা এখনো শ্রমিকদের বিদেশ যেতে বাধাগ্রস্ত করছে। এতে অনেক সময় শ্রমিক ঋণে জর্জরিত হয়ে বিদেশে যান, এটি আমি একটু আগে আলোচনা করছিলাম এবং আমরা জানি। কিন্তু বিদেশগামী শ্রমিকদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা কতটা নিশ্চিত করা যাচ্ছে বলে আপনি মনে করেন? সেই সাথে এই সমস্যাগুলো রেমিটেন্স প্রবাহে কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে? যখন এই ধরনের দালাল চক্র বা যেটা বললেন এই দালাল চক্রের থ্রুতে যখন ওরা যায় তখন কিন্তু ওই তাদের যে ডিউ ডিলিজেন্সগুলো এগুলো ঠিকমতো করা হয় না। তো তখন যখন তারা চলে যাচ্ছে দেশের বাইরে, এরপরে গিয়ে কিন্তু ওই মিসম্যাচটা, তাদের যে দক্ষতা এবং রিকোয়ারমেন্ট এই দুটোর যে মিসম্যাচ, এটা কিন্তু খুব অবভিয়াস, তখন ওরাই সব থেকে বেশি সাফার করে। তো এটার জন্য আমার মনে হয় সরকারের অনেক কিছু করার আছে এই জায়গায়। কারণ আমাদের যে মাইগ্রেশন যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয় এগুলো কিন্তু আমাদেরকে ঠিক আপনি বললেন দালাল, তো দালাল কখন হয়? যখন ওই মার্কেটটা ঠিকমতো এফিশিয়েন্টলি কাজ করে না। এখন যেহেতু মার্কেটটা এফিশিয়েন্টলি কাজ করছে না, তার মানে এখানে পলিসি দরকার। তো আমার মনে হয় সরকারের এই ধরনের পলিসি দরকার যাতে এই ধরনের যে ছোট ছোট ইনস্টিটিউশনগুলো আছে যারা কিনা মানুষজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তারা হয়তো 1 টাকার জায়গায় 1.5 টাকা করে নিচ্ছে বা 3 টাকা করে নিচ্ছে, তো এটা যাতে না করা হয় এই কারণে একটা স্ট্রং এনফোর্সমেন্ট দরকার এবং কিছু এক্সাম্পলারি কিছু এক্সাম্পল সেট করা দরকার সরকারের, যাতে এই ধরনের ইল্লিগাল ভাবে কেউ কোনো লেবারকে দেশের বাইরে পাঠাতে না পারে। যেমন এটার কিন্তু একটা রিপারকেশন অলরেডি আমরা দেখছি, আমাদের মালয়েশিয়ার বাজারটা কিন্তু অলরেডি ছোট হয়ে আসছে এবং এটা সামনে আরো অনেক বাজার ছোট হয়ে আসবে। তো আমার মনে হয় যে সরকারের খুব স্ট্রং একটা হোল্ড এখানে নেওয়া উচিত যাতে এই ধরনের বেআইনিভাবে মানুষকে দেশের বাইরে পাঠানো এটা ঠেকানো যায়। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই মানুষজনের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে সব জায়গায় যাতে জানানো যায় যে দেখেন আপনারা এভাবে যেতে পারেন, বাট ওভাবে গিয়ে আপনারা ওখানে টিকতে পারবেন না। তো এরকম যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা সরকার থেকে দেখতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক তথ্যগুলো যাতে তাদের কাছে যায় এবং তারা যদি লিগ্যাল ওয়েতে যায় তাহলে তার যে কি কি সুবিধা হতে পারে এগুলো যদি আমরা হাইলাইট করতে পারি, আমার মনে হয় তাহলে ডিমান্ড সাইডে সরকারিভাবে অনেক প্রসেসিং রয়েছে দেশের বাইরে যাওয়ার, বাট মানুষ ওগুলো জানে না। অনেকে জানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক লম্বা সিরিয়ালের একটা বিষয় থাকে, অনেক সময়ের একটা বিষয় থাকে, যার কারণে হয়তো ওই পথটাকে বাদ দিয়ে অন্য পথে শর্ট সময়ের মধ্যে যেন যেতে পারে, নিশ্চিতভাবে যেতে পারে, বেশি টাকা দিল শ্রমিকরা সেদিকটাই ঝুঁকছে। এই কারণেই তাদের ওই লিগ্যাল যে এজেন্ট এগুলো আরো বাড়ানো দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদ মুর্তজা আসিফ এহসান, ধন্যবাদ জানাচ্ছি এস এম রাশেদুল ইসলাম আপনাকে, আপনাদের দুজনকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনায় আমরা তুলে ধরতে পেরেছি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্ভাবনার বিষয়গুলো, সংকটময় বিষয়গুলো এবং কিভাবে আমরা আরো এগিয়ে নিতে পারি আমাদের এই রেমিটেন্সের বিষয়টি নিয়ে। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।